নরেশ কাকু রাতের খাবার খেয়ে বাড়িতে ছিলেন। ওনার বউ বাপের ঘর গেছিল। বাড়িতে ওনার মা ছিল। ওনার মা এই বলেছে, একদম বৌমার গলায় বাইরে থেকে নরেশকে ডাকে। ওগো শুনছো, দরজা খোলো, আমি এসেছি। নরেশ ভাবে ওর বউ বাপের ঘর থেকে ফিরে এসেছে। দরজা খুলে বাইরে বেরোয়, কিন্তু আর বাড়ি ঢোকেনি। ওর মায়ের চেঁচামেচিতে গ্রামের লোক খুঁজতে বেরোলে রাস্তায় মৃতদেহ পাওয়া যায়। কলকাতার এক সরকারি দপ্তরের তৃতীয় তলার ঘরটা সবসময় গরম আর ধুলোয় ভরা থাকে। ফাইলের স্তূপ, পুরনো রেজিস্টার আর টেবিলের ওপর জমে থাকা কালির দাগগুলো যেন সুধাংশু চট্টোপাধ্যায়ের জীবনেরই প্রতীক। বয়স ৩০-এর কাছাকাছি হলেও চোখের কোণে ক্লান্তির ছায়া স্পষ্ট। শান্ত স্বভাবের মানুষ সে। অফিসের কোলাহল, মিটিংয়ের চাপ, সহকর্মীদের রাজনীতি এসব থেকে দূরে সরে থাকতেই সে বেশি পছন্দ করে। ফাঁকা সময়ে বই পড়া আর নতুন জায়গায় ঘুরে বেড়ানোই তার একমাত্র নেশা। কিন্তু বাস্তবতা তাকে আটকে রেখেছে সেই একই ডেস্কের সামনে, একই ফাইল, একই স্ট্যাম্প, একই রুটিন। বৃহস্পতিবারের বিকেল। অফিস থেকে ফিরেই সে সোজা নিজের বাড়ির সামনের আঙিনায় এসে বসল, হাতে এক কাপ চা। চায়ের ধোঁয়া উড়ে যাচ্ছে ধীরে ধীরে। আকাশে তখন বিকেলের রোদ কমে এসেছে। মেঘের ফাঁক দিয়ে হালকা সোনালি আভা পড়েছে। ঠিক তখনই টেবিলের উপর রাখা ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নামটা দেখে সে একটু থমকে গেল। অরিন্দম। কলেজ জীবনের সেই বন্ধু, ইতিহাস বিভাগের ছাত্র, হুঁশিয়ার আর একটু উচ্ছ্বসিত স্বভাবের। পরীক্ষার পর পথেই আলাদা হয়ে গেছিল দুজনের জীবন। অরিন্দম চলে গিয়েছিল ঝাড়খণ্ডের দিকে, গ্রামের বাড়িতেই থেকে গেছিল। ফোন ধরতেই ওপাশ থেকে এক পরিচিত কিন্তু একটু ভারী আর উচ্ছ্বসিত গলা ঘেঁষে এলো। হ্যালো সুধাংশু, কেমন আছিস রে? অনেক দিন পরে। সুধাংশু চমকে উঠল। গলার স্বরটা ঠিক সেই কলেজের দিনেরই মতো, শুধু একটু পরিণত হয়েছে। অরিন্দম, তুই? কি ব্যাপার রে, এতদিন পরে? অরিন্দম হেসে উঠল। আরে এই চলে যাচ্ছে। তুই কেমন আছিস? ভালো আছি রে। কলকাতা তো কলকাতাই, রোজ একই ভিড়, একই দৌড়। তুই কেমন আছিস? এখন কোথায় আছিস? ঝাড়খণ্ডেই নাকি? হ্যাঁ, গ্রামের বাড়িতেই আছি। জায়গাটা এত সুন্দর যে না দেখলে বিশ্বাস করবি না। চারদিকে পাহাড়, জঙ্গল, ঝর্ণা, শহরের কোলাহল থেকে অনেক দূরে। সুধাংশু চুপ করে শুনছিল। ওর মনের ভেতর কোথাও যেন একটা টান পড়ছিল। বইয়ের পাতায় পড়া সেই প্রকৃতির বর্ণনা, যেগুলো সে শুধু কল্পনায় এঁকে নিয়েছে, হঠাৎ বাস্তবে দাঁড়িয়ে থাকার মতো একটা সুযোগ যেন সামনে এসে দাঁড়িয়েছে। অরিন্দম উৎসাহিত গলায় বলল, তুই যদি সময় করতে পারিস, কয়েকদিনের জন্য এখানে চলে আয়। 15 দিন পর এখানে একটা বড় মেলা বসে। স্থানীয় লোকজন গান নাচে মেতে ওঠে। খাবার, হস্তশিল্প, পাহাড়ি লোকসঙ্গীত, তোর ভালো লাগবে। আর আমিও কতদিন পর তোকে দেখব। সুধাংশু একটু ভেবে নিল। অফিসে ছুটি পাওয়া সহজ নয়, বিশেষ করে এত দিনের। কিন্তু মনের ভেতর সেই টানটা ক্রমশ প্রবল হয়ে উঠছিল। সে জানত যদি এখন না যায় তাহলে হয়তো আর কখনোই যাওয়া হবে না। সুধাংশু বলল, দারুণ প্রস্তাব রে। গ্রামটা ঠিক কেমন? রাস্তাঘাট, যাতায়াতের সুবিধা আছে? রাস্তা একটু কাঁচা, কিন্তু সুন্দর। হাওড়া থেকে রাতে ট্রেন আছে। সকালে কিটা স্টেশনে নামবি। ওখান থেকে বাস উঠে একদম আমাদের কোনটাতুলি গ্রামে নামবি। কয়েকদিন থাকলে তোর মনটাই বদলে যাবে, বিশ্বাস কর। শহরের চাপ, অফিসের টেনশন সব ধুয়ে যাবে। সুধাংশু চায়ের কাপটা নামিয়ে রাখল। বাতাসে একটু ঠান্ডা হাওয়া ঢুকল। ওর মনে হঠাৎই ভ্রমণের ইচ্ছে জেগে উঠল, যেন 10 বছরের ঘুম ভাঙছে। ঠিক আছে, আমি ছুটি নিয়ে চলে আসব। আমি অপেক্ষা করব। ফোন রাখার পর সুধাংশু কিছুক্ষণ বারান্দায় বসে রইল। মনে মনে ছুটির আবেদন লেখার কথা ভাবতে লাগল। অফিসের বস হয়তো আপত্তি করবেন, কিন্তু ও এবার জোর গলায় বলবে। জীবনটা শুধু ফাইল আর রেজিস্টারে আটকে থাকার জন্য নয়। কিছুক্ষণ পর সে উঠে গেল, ড্রয়ার থেকে একটা পুরনো ডায়েরি বের করল। কলেজের শেষ দিনের ছবি, অরিন্দমের সাথে তোলা সেই হাসি মাখা মুখ,
সব মনে পড়ে গেল। এবার যাত্রা শুরু হবে। ছুটি মঞ্জুর হলো। 5 দিনের ছুটি নিয়ে হাওড়া স্টেশন থেকে সুধাংশু রাতের ট্রেনে রওনা দিল। স্লিপার সিটে শুয়ে শুয়ে এসে মনে মনে একটা রোমাঞ্চকর অনুভূতি অনুভব করতে লাগল। ট্রেনের শব্দ, চাকার কড়কড়ানি, মাঝে মাঝে ছোট স্টেশনে থামা, সব কিছুই তাকে এক অচেনা দুনিয়ার দিকে নিয়ে যাচ্ছিল। দীর্ঘ যাত্রার পর ভোরের আলো ফুটতে না ফুটতেই ট্রেনটা একটা ছোট স্টেশনে থামল। স্টেশনের নাম কিতা। স্টেশনটা অত্যন্ত ছোট, একটি মাত্র প্ল্যাটফর্ম, দুটো বেঞ্চ, একটা পুরনো বোর্ড আর কয়েকটা চায়ের দোকান। স্থানীয় মানুষজন ব্যস্ত, কারো হাতে কাপড়ের বস্তা, কারো মাথায় কৃষি সরঞ্জাম। সুধাংশু ব্যাগটা কাঁধে নিয়ে প্ল্যাটফর্মে নামল। বাতাসে একটা ভেজা বাটির গন্ধ আর দূরে পাহাড়ের সারি। অরিন্দম বলেছিল বাস ধরতে হবে। স্টেশন চত্বর থেকে বেরিয়ে রাস্তার ধারে একটা চায়ের দোকান দেখতে পেল। দোকানদারকে জিজ্ঞেস করে জানল একটু পরেই যাবার বাস আসবে। সেই ফাঁকে 1 কাপ চা হয়ে গেলে মন্দ হয় না। দাদা 1 কাপ চা দিন। হ্যাঁ দিচ্ছি বাবু। একটু পরেই বাস এলো। বেশ পুরনো দিনের বাস। গাড়িটার রং উঠে গেছে, জানালাগুলো একটু কাঁপে, কিন্তু ইঞ্জিনটা শক্তিশালী বলেই মনে হলো। কন্ডাক্টর একজন স্থানীয় যুবক। সে সুধাংশুকে দেখেই হাত তুলে ইশারা করল। কোথায় যাবেন বাবু? কোনটাতুলি গ্রামে। হ্যাঁ, উঠুন। সুধাংশু বাসে উঠে জানালার পাশের সিটে বসল। বাস ধীরে ধীরে এগোতে লাগলো ছোট নাগপুর মালভূমির রাস্তা দিয়ে। দুপাশে লাল মাটির ঢিবি, দূরে নীলচে পাহাড়ের সারি যেন মেঘের সাথে মিশে গেছে। কোথাও কোথাও শাল, সেগুন আর মহুয়ার ঘন জঙ্গল। মাঝে মাঝে ছোট ছোট গ্রাম চোখে পড়ছে, মাটির দেওয়াল, টালির ছাউনি। রাস্তার ধারে আদিবাসী মহিলারা কাঠের বোঝা মাথায় নিয়ে হাঁটছে। বাতাসে ভাসছে মাটির গন্ধ, শুকনো পাতার সুগন্ধ, আর কখনো কখনো দূর থেকে ভেসে আসা বাঁশির সুর। প্রায় 1 ঘন্টা চলার পর বাসটা একটা কাঁচা রাস্তার মোড়ে থামল। কন্ডাক্টর হাত তুলে বলল, এখানেই নামতে হবে, ওটাই আপনার গ্রামে যাওয়ার রাস্তা। সুধাংশু বাস থেকে নামল। সামনের রাস্তা কাঁচা মাটির। কিছুটা দূরে একটা গরুর গাড়ি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। চারিদিকে এমন নিস্তব্ধতা যেন সময় থেমে গেছে। কোনটাতুলি গ্রামটা সত্যিই অত্যন্ত প্রত্যন্ত। কিছু কাঁচা বাড়ি, কিছু টালির ছাউনি। রাস্তার ধারে তাল গাছ, খেজুর গাছ আর আম গাছের সারি। কোথাও মাটির উঠোনে শিশুরা খেলছে, কেউ কাঠের ঘোড়া বানাচ্ছে। একটা পুকুরের ধারে কয়েকজন মহিলা কাপড় ধুচ্ছে। জলের শব্দ আর হাতের ঝাপটা মিলে একটা অদ্ভুত সুর তৈরি করছে। বাতাসে ভাসছে শুকনো পাতার গন্ধ আর মাটির গন্ধ। সুধাংশুর মনে হলো এই গ্রাম যেন অন্য এক যুগে আটকে যাচ্ছে। শহরের দৌড়ঝাঁপ, ফোনের রিং, মিটিংয়ের চাপ, সব এখানে যেন অর্থহীন। গ্রামের শেষ প্রান্তে গিয়ে সে একটা বড় বাড়ি দেখতে পেল। দোতলা পুরনো আমলের বাড়ি। লাল ইটের দেওয়াল, লম্বা বারান্দা আর পুরনো কাঠের দরজা। দরজার পাশে দুটো লোহার ল্যাম্পপোস্ট, যেগুলো এখনও কাজ করে বলে মনে হলো। বাড়িটা দেখে মনে হচ্ছিল ব্রিটিশ আমলের জমিদার বাড়ি, যার ইতিহাস এখনও দেওয়ালের ইটগুলোতে লেগে আছে। সুধাংশু দরজায় দাঁড়াতেই ভেতর থেকে দ্রুত পায়ের শব্দ এলো। দরজা খুলে গেল। অরিন্দম। 10 বছর পরে দেখা। চুল একটু ছোট হয়েছে, দাড়ি রাখা, কিন্তু চোখের উজ্জ্বলতা ঠিক সেই কলেজের দিনেরই মতো। আরে আয় আয়। অরিন্দম হেসে উঠল। দুজনেই একে অপরকে জড়িয়ে ধরল। কত কথা, কত স্মৃতি, কতদিনের ব্যবধান, সব কিছু মুহূর্তের মধ্যে মিলে গেল। কতদিন পরে তোকে দেখছি। আমি তো ভেবেই নিয়েছিলাম তুই আর আসবি না। আসবো না কেন? তোর কথা শুনেই তো মনটা ছটফট করছিল। আর এত সুন্দর জায়গা। সুধাংশু চারিদিকে তাকালো। বাড়িটা তো অসাধারণ। চল ভেতরে চল। ভেতরে ঢুকে সুধাংশু দেখল বাড়িটা খুব বড়। অনেকগুলো ঘর, বড় উঠোন আর চারিদিকে পুরনো আসবাবপত্র। কাঠের আলমারি, হাতে খোদাই করা চেয়ার, দেওয়ালে ঝোলানো পুরনো ছবি। মনে হয় প্রতিটি জিনিসের একটা ইতিহাস আছে। এটা আমাদের পূর্বপুরুষদের বাড়ি। বাবা দাদারা এখানেই বড় হয়েছে, তবে এখন শুধু আমরা থাকি। সুধাংশু একটু হেসে জিজ্ঞেস করল, তোর স্ত্রীর সাথে আলাপ করাবি না? অরিন্দমের হাসিটা একটু ম্লান হয়ে গেল। সে একটু চুপ করে রইল। তারপর ধীরে বলল, ও অসুস্থ, বেশ কিছুদিন ধরে বিছানায় শয্যাশায়ী। ডাক্তাররা বলেছেন ওর শরীরে একটা পুরনো রোগ ধরেছে। ওষুধ চলছে, কিছুদিন রেস্টের প্রয়োজন।
সুধাংশু চিন্তিত হয়ে বলল, সরি ভাই, আমি জানতাম না। আরে ভাই, ওটা কিছু না। তুই আপাতত একটু ফ্রেশ হয়ে নে, তারপর আমি তোকে ওর ঘরে নিয়ে যাব। সুধাংশু বন্ধুর কথা মতোই নিজের ঘরে গিয়ে মুখ হাত ধুয়ে নিল। কাপড় বদলে আমার নিচে নামল। অরিন্দম তাকে একটা ঘরের দিকে নিয়ে গেল। দরজাটা হালকা খোলা। ভেতরে একজন মহিলা বিছানায় শুয়ে আছে, পুরো শরীর চাদরে ঢাকা। মুখটা খুব ফ্যাকাশে, চোখের কোণে ক্লান্তির ছায়া, কিন্তু চোখ দুটো শান্ত। অরিন্দম ধীরে বলল, এই আমার স্ত্রী মেঘলা। মেঘলা হালকা হাসল, কণ্ঠস্বর খুব দুর্বল। আপনি সুধাংশু? অরিন্দম কত দিন ধরে আপনার কথা বলতো, কলেজের দিনের গল্প আমি শুনেছি। আপনি এসেছেন জেনে ভালো লাগলো। সুধাংশু বসল। তিনজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হলো। তখনই একটা লোক এসে চা দিয়ে গেল। চায়ের কাপ হাতে নিতে নিতে সুধাংশু লক্ষ্য করল লোকটার চোখে একটা অদ্ভুত সতর্কতা। অরিন্দম বলল, উনি হলেন হারু জেঠু। বাড়ির সমস্ত কাজ উনি দেখাশুনো করেন। অনেক বছর থেকে আমাদের সাথে আছে। হারু চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর মাথা নেড়ে চলে গেল। ঘরের পরিবেশটা একটু অদ্ভুত লাগছিল। বাতাস ভারী, জানালা দিয়ে ঢোকা আলোটা যেন একটু কুয়াশাচ্ছন্ন। সুধাংশু অরিন্দমের দিকে তাকাল। ওর চোখে একটা লুকানো চিন্তা কাজ করছে বলে মনে হচ্ছে, কিন্তু এখনই বেশি প্রশ্ন করার মতো সময় নয়। সুধাংশু চা শেষ করে বলল, আপনি আরাম করুন, এবার আমি উঠি। সুধাংশু নিজের ঘরে ফিরে এলো। দুপুরে খাওয়া দাওয়া করে ক্লান্তিভাবের জন্য সুধাংশু আজ বিশ্রাম করেই কাটাল। রাতে হালকা ডাল ভাত খেয়ে শুয়ে পড়ল। ঘুমের আগে জানালা দিয়ে তাকালো। আকাশে তারাগুলো জ্বলজ্বল করছে, কিন্তু বাতাসে যেন একটা অচেনা টান কাজ করছে। পরদিন সকালে নাস্তা সেরে সুধাংশু একাই বেরিয়ে পড়ল। অরিন্দম বলল, তুই একটু আশপাশটা ঘুরে দেখ। আমার একটু কাজ পড়ে গেছে, তাই যেতে পারবো না। গ্রামের লোকজন ভালো, জিজ্ঞেস করলে নিজে থেকেই বলে দেবে কোথায় কোথায় ঘোরার মতো জায়গা আছে। সুধাংশু মাথা নেড়ে বেরিয়ে এলো। গ্রামের চারপাশ ঘুরতে লাগল। প্রকৃতি এখানে অপূর্ব। দূরে পাহাড়ের সারি যেন নীল কুয়াশায় ঢাকা। পাহাড়ের গা বেয়ে নেমে এসেছে ছোট ঝর্ণা। শাল আর সেগুনের জঙ্গলে পাখির ডাক ভেসে আসছে। কোথাও দোয়েল, কোথাও বুলবুলি, মাঝে মাঝে বাতাসে মহু আর মিষ্টি গন্ধ। রাস্তার ধারে কয়েকটা কাঠের বেঞ্চ, কেউ বসে চা খাচ্ছে, কেউ বা বই পড়ছে। সুধাংশু অনুভব করল এখানে সময় যেন ধীরে চলে। কিছুটা হাঁটার পর সে একটা ছোট চায়ের দোকান দেখতে পেল। দোকানটা বাঁশ আর টিন দিয়ে তৈরি। সামনে দুটো কাঠের টেবিল, কয়েকটা পুরনো চেয়ার। দোকানদার একজন বয়স্ক মানুষ, গায়ে ধুতি, মাথায় কাপড়। সুধাংশু বসে চা অর্ডার করল। চা আসতেই সে লক্ষ্য করল পাশে কয়েকজন গ্রামবাসী কথা বলছে। তাদের কথার কিছু অংশ তার কানে এলো। একজন বলল, আর 2 দিন পরেই তো অমাবস্যা। আর একজন ফিসফিস করে উত্তর দিল, এইবার আবার কে মরবে কে জানে। গত 4 অমাবস্যায় 4 জন মারা গেছে। সবগুলোই অস্বাভাবিক মৃত্যু, মাথায় আঘাত, কিন্তু কেউ কাউকে দেখেনি। সুধাংশুর কৌতূহল বাড়ল। সে চুপ করে শুনতে লাগল। একজন বৃদ্ধ বলল, এই গ্রামে কিছু একটা অশুভ হচ্ছে, কেউ জানে নাকি। পুলিশ তো কিছুই পাচ্ছে না। ওই জঙ্গলের দিকে কেউ যায় না এখন। রাতে তো দূরের কথা, দিনেও সাহস হয় না। সুধাংশু অবাক হয়ে গেল। মনে নানা প্রশ্ন ঘুরছে। 4 জন মারা গেছে অমাবস্যায়? কি ধরনের মৃত্যু? অরিন্দম তো এই ব্যাপারে কিছুই বলেনি। তবে ওর সাথে আর কতটুকুই বা কথা হয়েছে? ঘরে ফিরে অরিন্দমকে জিজ্ঞেস করতে হবে। বাড়ি ফিরে সে অরিন্দমকে সব কথা বলল। অরিন্দম কিছুক্ষণ চুপ করে থাকল। চোখে একটা অস্বস্তি, কিন্তু মুখে শান্ত ভাব। তারপর বলল, হ্যাঁ, এই গ্রামে গত 4 অমাবস্যায় 4 জন মারা গেছে, কিন্তু মৃত্যুগুলো অদ্ভুত। কেউ যেন মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করেছে। কোনো চিহ্ন নেই, কোনো লড়াইয়ের দাগ নেই, শুধু শরীর পড়ে থাকে। বেশ রহস্যময় ব্যাপার তো। প্রথম মারা গেল হরিহর চাচা। শহরতলিতে একটা চায়ের দোকান আছে। বাড়ি ফিরতে রাত হয়েছিল। পরদিন সকালে জঙ্গলে ডেড বডি পাওয়া যায়, মাথায় আঘাতের চিহ্ন। তার পরের অমাবস্যায় সৃজন মাস্টার। একদম একইভাবে জঙ্গলে ডেড বডি পাওয়া যায়, মাথায় আঘাতের দাগ। পুলিশ কিছু ব্যবস্থা নেয়নি? পুলিশ এসেছিল,
কিন্তু কিছুই প্রমাণ পায়নি। তবে মাঝে মধ্যেই পুলিশ টহল দিচ্ছে এখন, কিন্তু গ্রামের লোকজন ভয় পেয়ে গেছে। তারপর তারপরের ঘটনাটা বেশ ইন্টারেস্টিং। নরেশ কাকু রাতের খাবার খেয়ে বাড়িতে ছিলেন। ওনার বউ বাপের ঘর গেছিল। বাড়িতে ওনার মা ছিল। ওনার মা এই বলেছে একদম বৌমার গলায় বাইরে থেকে নরেশকে ডাকে। ওগো শুনছো, দরজা খোলো, আমি এসেছি। নরেশ ভাবে ওর বউ বাপের ঘর থেকে ফিরে এসেছে। দরজা খুলে বাইরে বেরোয়, কিন্তু আর বাড়ি ঢোকেনি। ওর মায়ের চেঁচামেচিতে গ্রামের লোক খুঁজতে বেরোলে রাস্তায় মৃতদেহ পাওয়া যায়। আর 4 নাম্বার ঘটনাটা হলো আগের মাসের কথা। কোথা থেকে এক পাগল এই গ্রামে আসে। রাস্তার ধারের এক বন্ধ দোকানের নিচে সে থাকত। একদিন সকালে ওইখানেই ওর দেহ পাওয়া যায়। শুনেই তো ভয় লাগছে রে। আর একটা কথা মনে রাখিস, রাতের বেলা বাড়ির বাইরে বেরোবি না। সেটা ঠিক বলেছিস। এখন এই গ্রাম রাতে নিরাপদ নয়। কেউ কেউ বলছে ভূতের উপদ্রব, তবে আমি ওই সব আজগুবিতে বিশ্বাস করি না। কিন্তু বাস্তবতা হলো মানুষ মারা যাচ্ছে, আর আমরা কেউ জানি না কেন। সুধাংশুর মনে কৌতূহল জাগল। সে বলল, এই রহস্যের পেছনে সত্যিই কি কোনো অশুভ শক্তি আছে, নাকি মানুষের হাত? জানি না, কিন্তু আমি চাই না তুই কোনো ঝামেলায় পড়িস। তুই আমার অতিথি, তোকে আমি নিরাপদ রাখব। অরিন্দম তাকালো। কথাগুলো বলতে বলতে অরিন্দমের গলায় একটু কাঁপুনি এলো। সুধাংশু লক্ষ্য করল ওর চোখে একটা লুকানো ভয় কাজ করছে, কিন্তু এখনই কিছু জোর করে জানার চেষ্টা করল না। রাতে মেঘনার কাশির শব্দ ভেসে এলো। সুধাংশু জানল অসুস্থতা গভীর। আর মাত্র 2 দিন পরেই অমাবস্যা। গ্রামের মানুষ আতঙ্কে দিন গুনছে। গ্রামে আসার 3য় দিন সকাল থেকেই সুধাংশুর মনে একটা অদ্ভুত কৌতূহল কাজ করছিল। সে চায়ের দোকানে এক তান্ত্রিকের কথা শুনেছিল। সেই মানুষটাকে একবার দেখার ইচ্ছে তার মনে দানা বেঁধেছে। সকালের ব্রেকফাস্ট শেষ করে সে অরিন্দমকে বলল, শোন, ওই তান্ত্রিকের সঙ্গে একবার দেখা করে আসি। অরিন্দম একটু অস্বস্তির হেসে বলল, ওসব লোকজনের কাছে গিয়ে কি হবে? কিছুদিন হলো জঙ্গলের ভেতর এক বট গাছের নিচে এক তান্ত্রিক আস্তানা গেড়েছে। গ্রামের লোকেরা যায় ঠিকই, কিন্তু আমি এসব বিশ্বাস করি না। বিশ্বাস না করলেও দেখতে তো পারি। গল্প করার মতো মানুষ নিশ্চয়ই। আর এতদিন পরে গ্রামে এসে শুধু ঘরে বসে থাকলে হবে কেন? আর নিজের ভাগ্যটাও একবার যাচাই করে নেব। অরিন্দম একটু চুপ করে রইল। তারপর বলল, যা, রাস্তায় একটা ভালো ঝর্ণা পাবি, ওটা দেখে নিতে পারিস, বেশ ভালো লাগবে। কিন্তু দুপুরের আগেই ফিরে আসিস। আজ তোকে নিয়ে বিকেলের দিকে একটু হাট যাব। সুধাংশু মাথা নেড়ে বেরিয়ে পড়ল। গ্রামের শেষ প্রান্তে একটা সরু পথ গেছে জঙ্গলের দিকে। রাস্তার দুপাশে শাল আর সেগুন গাছের ঘন সারি। সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে মাটিতে পড়ছে ছায়ার নকশা হয়। কিছুটা দূরেই একটা ছোট্ট পাহাড়ি ঝর্ণা বয়ে যাচ্ছে। তার কলকল শব্দ যেন জঙ্গলের নীরবতার মাঝে এক অদ্ভুত সুর তৈরি করেছে। হাঁটতে হাঁটতে প্রায় আধ ঘন্টা পর সুধাংশু একটা বিশাল বটগাছ দেখতে পেল। গাছটা এত বড় যে তার শিকড়গুলো মাটিতে নেমে এসে যেন ছোট ছোট খুঁটির মতো দাঁড়িয়ে আছে। গাছটার চারপাশে এক অদ্ভুত নীরবতা। পাখিরাও যেন খুব কাছে আসে না। বটগাছের নিচে একটা ছোট্ট আসন পাতা, তার সামনে ধূপ জ্বলছে। সেখানে বসে আছে একজন মানুষ। লোকটার বয়স বোঝা কঠিন। লম্বা জটা বাঁধা চুল, কপালে লাল সিঁদুরের তিলক, গলায় রুদ্রাক্ষের মালা। তার গায়ের ওপর কালচে রঙের একটা কাপড় জড়ানো। চোখ দুটো গভীর আর অদ্ভুত, যেন মানুষের মনের ভেতর পর্যন্ত দেখতে পারে। তার সামনে কয়েকজন গ্রামবাসী বসে আছে। কেউ ফুল দিয়েছে, কেউ ফল দিয়েছে, কেউ আবার হাত জোর করে প্রণাম করছে। একজন বৃদ্ধ বলছিল, বাবা, আমার ছেলের জ্বর কিছুতেই কমছে না, একটু আশীর্বাদ করুন। তান্ত্রিক চোখ বন্ধ করে মন্ত্র জপ করল। তারপর একটা ভস্ম হাতে দিয়ে বলল, এটা জলে মিশিয়ে খাওয়াও, ভয় করো না। বৃদ্ধ কৃতজ্ঞতায় মাথা নত করল। সুধাংশু একটু দূরে দাঁড়িয়ে সব দেখছিল,
কিছুক্ষণ পর তান্ত্রিক হঠাৎ চোখ খুলে সরাসরি সুধাংশুর দিকে তাকাল। তার দৃষ্টি এত তীক্ষ্ণ যে সুধাংশু একটু অস্বস্তি বোধ করল। তান্ত্রিক ধীরে বলল, তুমি তো এই গ্রামের লোক নও? সুধাংশু একটু অবাক হয়ে বলল, হ্যাঁ, ঠিক বলেছেন। আমি কলকাতা থেকে এসেছি, আমার বন্ধুর বাড়িতে থাকছি। তান্ত্রিক শান্তভাবে মাথা নাড়লেন। জানি। জানেন? এই গ্রামে নতুন কেউ এলেই বাতাস খবর দেয়। কথাটা শুনে সুধাংশুর শরীর হালকা শীতল স্রোত বয়ে গেল। সে একটু সাহস করে বলল, বাবা, একটা কথা জিজ্ঞেস করব। করো। এই গ্রামে অমাবস্যায় মানুষ মারা যাচ্ছে, এটার আসল কারণ কি? তান্ত্রিক কয়েক মুহূর্ত চুপ করে রইল, তারপর ধীরে বলল, কারণ কেউ তার অশুভ সাধনা সম্পূর্ণ করতে চাইছে। মানে? এগুলো সাধারণ মৃত্যু নয়, এগুলো নরবলি। শব্দটা শুনে সুধাংশুর শরীর ঠান্ডা হয়ে গেল। নরবলি? হ্যাঁ, কেউ তার তান্ত্রিক সিদ্ধি অর্জনের জন্য মানুষের প্রাণ দিচ্ছে। এই সাধনার জন্য 5টা বলি দরকার। 4টে ইতিমধ্যে হয়ে গেছে। তার মানে আরেকটা? আর একটা হলেই সেই ব্যক্তি তার সিদ্ধি পেয়ে যাবে। বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেল। তাহলে তাকে থামাতে হবে। সেই কারণেই আমি এখানে এসেছি। তান্ত্রিক তার ঝোলার ভেতর থেকে একটা ছোট্ট মাদুলি বের করল। মাদুলিটা কালো সুতোয় বাঁধা, তার মধ্যে ছোট্ট একটা তামার তাবিজ। সে সেটা সুধাংশুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা পরে রাখো। কেন? এই গ্রামে এখন অশুভ শক্তি ঘুরে বেড়াচ্ছে, এটা তোমাকে রক্ষা করবে। সুধাংশু মাদুলিটা হাতে নিল। কেমন যেন ঠান্ডা অনুভূতি। তান্ত্রিক আবার বলল, আরেকটা কথা মনে রেখো, তুমি এই গ্রামে নতুন, তাই অমাবস্যার রাতে কেউ তোমাকে যদি ডাকে, তার ডাকে সাড়া দেবে না। সুধাংশুর বুক কেঁপে উঠল। মানে? সব সত্য সময় এলে নিজেই সামনে আসে। তান্ত্রিক ধীরে চোখ বন্ধ করল, আর কিছু বলল না। সুধাংশু ধীরে ধীরে গ্রামে ফিরে এলো। তার মাথার ভেতর তান্ত্রিকের কথাগুলো ঘুরতে লাগল। 4টে বলি হয়ে গেছে, আর একটা হলেই সিদ্ধি। বাড়ির সামনে এসে সে দেখল অরিন্দম খুব গম্ভীরভাবে ঘরের উঠোনে দাঁড়িয়ে আছে। বন্ধুকে দেখে অরিন্দম বলল, দেখা হলো তান্ত্রিকের সঙ্গে? সুধাংশু কিছুক্ষণ চুপ করে রইল। তারপর অরিন্দমকে সব খুলে বলল। অরিন্দমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, জানিস তো, একটা কথা বলবো। এখন আমার নিজের ভয় করছে, এবার আমার স্ত্রীর পালা নয় তো। কথাগুলো বলতে বলতে অরিন্দম কেঁদে ফেলল। ঠিক সেই সময় ঘরের ভেতর থেকে মেঘলার কাশির শব্দ ভেসে এলো। সুধাংশু হঠাৎ লক্ষ্য করল অরিন্দমের চোখে মুখে একটা ভয় কাজ করছে। অমাবস্যার দিন সকাল থেকেই গ্রামটার পরিবেশ যেন বদলে গেল। সেদিন সূর্য ডোবার আগেই প্রায় সব ঘরের দরজা বন্ধ হয়ে গেল। গ্রামের ওপর যেন একটা অদৃশ্য ভয় নেমে এসেছে। বিকেলের দিকে পুলিশের একটা গাড়ি টহল দিয়ে গেল। সুধাংশু বারান্দায় দাঁড়িয়ে সবকিছু লক্ষ্য করছিল। এত ভয় পাচ্ছে সবাই? গত 4 অমাবস্যায় ঠিক এই রাতেই 4 জন মারা গেছে, তাই সবাই ভয় পাচ্ছে। তারপর হঠাৎ বলল, আজ রাতে বাইরে বেরোবি না, আমি আগেই বলেছি। আমিও আমার স্ত্রীর ঘরেই থাকব। সুধাংশু মাথা নেড়ে সম্মতি দিল, কিন্তু তার মনের মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। রাত বাড়তে লাগল, আকাশে চাঁদ নেই। চারদিকে এমন অন্ধকার যে হাত বাড়ালেও যেন কিছু দেখা যায় না। জঙ্গলের দিক থেকে মাঝে মাঝে শেয়ালের ডাক ভেসে আসছে। সুধাংশু নিজের ঘরের দরজাটা ভালো করে বন্ধ করে শুয়েছিল। হঠাৎ মাঝরাতে একটা শব্দে তার ঘুম ভেঙে গেল, যেন দরজার বাইরে কারোর হাঁটার শব্দ শুনতে পেল। সুধাংশু ধীরে ধীরে জানালার কাছে গেল। আস্তে আস্তে জানালা ফাঁক দিয়ে তাকিয়ে বাইরে দেখল। এই জানালা দিয়ে ঘরের বাইরেটা বেশ ভালো দেখা যায়। সে দেখল অরিন্দম নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। সুধাংশুর মনে সন্দেহ জাগল, এই গভীর রাতে সে কোথায় যাচ্ছে? তান্ত্রিকের কথা হঠাৎ মনে পড়ল। অমাবস্যার রাতে কেউ যদি তোমাকে ডাকে সাড়া দেবে না, কিন্তু এখানে তো কেউ ডাকেনি। সুধাংশু টর্চটা হাতে নিয়ে ধীরে ধীরে অরিন্দমের পিছনে বেরিয়ে পড়ল, কিন্তু এখন টর্চ জ্বালানো যাবে না। অরিন্দম দ্রুত পায়ে হাঁটছিল। গ্রামের শেষ প্রান্ত পেরিয়ে সে জঙ্গলের দিকে ঢুকে গেল। এই দিকটায় সুধাংশু আগে কখনো আসেনি। সুধাংশু একটু দূর থেকে তাকে অনুসরণ করছিল। রাতের জঙ্গল ভয়ঙ্কর নীরব, বাতাসে শুকনো পাতার খসখস শব্দ, দূরে কোথাও প্যাঁচার ডাক।
অবশেষে অরিন্দম গিয়ে থামল এক বিশাল বটগাছের কাছে। এটা অন্য বটগাছ। সে এক এক করে বেশ কয়েকটা মোমবাতি জ্বালালো। মোমবাতির আলোয় দেখল মাটিতে লাল রঙের কিছু চিহ্ন আঁকা। অরিন্দম সেখানে গিয়ে দাঁড়ালো। তার চোখে এখন আর বন্ধুত্বের হাসি নেই, বরং এক অদ্ভুত উন্মাদনা। সে একটা কালো কাপড়ের পুটলি খুলল, ভেতর থেকে বের করল একটা ধারালো ছুরি। সুধাংশুর শরীর ঠান্ডা হয়ে গেল। হঠাৎ অরিন্দম পিছনে তাকালো, তার চোখে যেন আগুন জ্বলছে। আমি জানতাম তুই আমার পিছনে আসবি। সুধাংশু স্তব্ধ হয়ে গেল। তুই এসব কি করছিস? যা করছি আমার স্ত্রীর জন্য। মেঘলা অনেক দিন ধরে অসুস্থ, ডাক্তাররা বলেছে ও বাঁচবে না, কিন্তু আমি ওকে হারাতে পারবো না। এই সাধনায় সিদ্ধি লাভ করলে ওকে আমি সুস্থ করতে পারবো। তুই কি বলতে চাইছিস? হ্যাঁ, গত 4 অমাবস্যায় যারা মারা গেছে তাদের আমিই বলি দিয়েছি। সুধাংশুর শরীর শিউরে উঠল। তুই পাগল হয়ে গেছিস? না, আমি আমার স্ত্রীকে বাঁচাতে চাই। আজ 5ম বলি, আর তুই আমার সবচেয়ে কাছের বন্ধু। নিজের বন্ধুর জন্য এই উপকারটা কর। গ্রামের লোক সব সতর্ক হয়ে গেছে, তাই তোকে প্ল্যান করে এখানে নিয়ে এসেছি আমি চাইলে তোকে ঘরেই মারতে পারতাম, কিন্তু শেষ বলিটাই বটগাছে নিজেই করতে হতো, তাই তোকে এখানে নিয়ে এলাম। সুধাংশুর বুকের ভেতর যেন বরফ জমে গেল। অরিন্দম ছুরি তুলে এগিয়ে আসছিল। ঠিক তখনই হঠাৎ ঝড়ের মতো বাতাস বইতে শুরু করল। মোমবাতির আলো কাঁপতে লাগল। হঠাৎ বটগাছের ছায়া থেকে একটা গম্ভীর কণ্ঠ ভেসে এলো। থাম মূর্খ! অরিন্দম থমকে গেল। অন্ধকার থেকে বেরিয়ে এলো সেই তান্ত্রিক। তার চোখ আগুনের মতো জ্বলছে। আমি জানতাম তুই এই কাজ করছিস। তুই এখানে কেন? অশুভ সাধনা বন্ধ করতে। অরিন্দম উন্মাদের মতো হাসল। তুই দেরি করে ফেলেছিস, আর একটা বলি হলেই আমার সিদ্ধি সম্পূর্ণ। মানুষ হত্যা করে পাওয়া শক্তি কখনো সত্যিকারের শক্তি নয়। অরিন্দম ছুরি তুলে ঝাঁপিয়ে পড়তে গেল, কিন্তু পারল না। ঠিক সেই মুহূর্তে তান্ত্রিক মন্ত্র উচ্চারণ করল। হঠাৎ প্রবল বাতাস উঠল। বটগাছের ডালগুলো যেন দুলে উঠল। অরিন্দমের শরীরটা যেন হঠাৎ মাটি থেকে ওপরে উঠে গেল, যেন কোনো এক অদৃশ্য শক্তি তাকে শূন্যে তুলে নিয়েছে। তার হাতে ধরা ছুরিটা পড়ে গেল মাটিতে। সে কাঁপতে কাঁপতে চিৎকার করতে লাগল, না, আমার সাধনা শেষ হতে দে। তান্ত্রিক কঠোর গলায় বলল, অশুভ শক্তির শেষ এভাবেই হয়। কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল। অরিন্দম নিস্তেজ হয়ে মাটিতে পড়ে আছে। সুধাংশু স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে। তান্ত্রিক তার দিকে তাকিয়ে বলল, তোমার প্রাণ আজ রক্ষা পেয়েছে। এই মাদুলিটাই আমাকে জানিয়ে দিয়েছিল তুমি বিপদে পড়েছ। পূর্ব আকাশে তখন ভোরের আলো ফুটছে। সকালে গ্রামে হইচই পড়ে গেল। অরিন্দমের স্ত্রী রাত্রে অসুস্থতার কারণে মারা গেছে। অরিন্দম নিজের দোষ স্বীকার করে নিয়েছে। পুলিশ অরিন্দম থানায় নিয়ে গেল। আর সুধাংশু বুঝতে পারল, সবচেয়ে ভয়ঙ্কর অন্ধকার কখনো কখনো মানুষের মনেই লুকিয়ে থাকে। প্রকৃতি সুন্দর, কিন্তু মানুষের ভালোবাসা যখন বিকৃত হয় তখনই জন্ম নেয় সেই অন্ধকার। সে ফিরে গেল কলকাতায়, কিন্তু সেই জঙ্গল, সেই বটগাছ, সেই তান্ত্রিকের কথা আর অরিন্দমের চোখের আগুন সবকিছু তার মনে গেঁথে রইল। জীবন তাকে শিখিয়ে দিল, কিছু সত্য শুধু বইয়ের পাতায় নয়, বাস্তবের পথেও হাঁটতে হয়। একটি বিশেষ অনুরোধ, আমাদের কার্টুন অ্যানিমেশন গল্পটি আপনার ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আপনাদের প্রতিটি সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন গল্প বানাতে উৎসাহ দেয়। এরকম আরও অনেক রহস্য, থ্রিলার, অলৌকিক, ভৌতিক গ্রাম বাংলার গল্প আসবে আমাদের ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।